উপস্থিত বন্ধুগণ এবং শ্রোতৃবৃন্দ, ৪৯ বছর আগে সাম্রাজ্যবাদ এবং সামন্তবাদ বিরোধী কৃষক দরদি এই নেতা জীবন অবসান হয়েছিল। সেই বছরই ১৯৭৬ সনের মে মাসের ১৬ তারিখে তিনি রাজশাহী থেকে কানসাট পর্যন্ত এক বিশাল মিছিল আয়োজন করেছিলেন। তখন তার বয়স ছিল, বার্ধক্য, বৃদ্ধ, অসুস্থ ছিলেন তিনি, কিন্তু তা সত্ত্বেও সাম্রাজ্যবাদী ভারতের যে ফারাক্কা নীতি তার প্রতিরোধে তিনি জনগণকে আহ্বান জানিয়েছিলেন এবং জনগণ তার আহ্বানে সাড়া দিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ সেই মিছিলে অংশ নিয়েছিল, যে মিছিলে ঐতিহাসিকভাবে যে মিছিলটি পরিচিত হয়েছিল ফারাক্কা মিছিল হিসেবে। একটি সচ্ছল সাধারণ পরিবারে জন্ম হয়েছিল মাওলানা ভাসানীর, সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। পরবর্তীকালে তিনি টাঙ্গাইলে এসে বসবাস করেন এবং আপনারা জেনেছেন যে তিনি পরবর্তীকালে আসামে সেখানে কৃষকদের মধ্যে তিনি কাজ শুরু করেন। যদিও এর আগে তিনি খেলাফত আন্দোলনে যুক্ত হয়েছিলেন, কিন্তু গ্রাম অঞ্চলের যে গরিব কৃষক, সেই জমিদারদের শোষণের বিরুদ্ধে কৃষকের যে শোষণ মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি কৃষক সংগঠন গড়ে তুলেছিলেন এবং আসামে তিনি কৃষক আন্দোলন সংগঠিত করেছিলেন। আসামে যে বাঙালি খেদাওয়ার আন্দোলন হয়েছিল, সেই বাঙাল খেদাও যে আন্দোলন, তার বিরুদ্ধে, সেই লাইন প্রথার বিরুদ্ধে মাওলানা ভাসানী সংগ্রাম করে তিনি জনপ্রিয় হয়েছিলেন। জনগণের মধ্যে তার একটা প্রভাব তৈরি হয়েছে। আসাম মুসলিম লীগের তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি চলে এলেন ঢাকায় এবং তৎকালীন পাকিস্তানের যারা ক্ষমতাসীন মুসলিম লীগ, তার বিরুদ্ধে এখানে মুসলিম লীগের আর এক অংশ, ভাসানী নিজেও ছিলেন মুসলিম লীগের, তারা গঠন করলেন আওয়ামী মুসলিম লীগ। কেননা ক্ষমতাসীন মুসলিম লীগ ছিল এই ঢাকার যে বনেদি অভিজাত, সেই আহসান মঞ্জিলের খাজাদের বিরুদ্ধে এখানে উঠতি বাঙালি মুসলমানের মধ্যবিত্তের যে দল হিসেবে তিনি গঠন করলেন আওয়ামী মুসলিম লীগ। এবং তার পরবর্তীতে এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে তিনি একে একটা অসাম্প্রদায়িক, একটা গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠা করলেন। মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত সেই আওয়ামী লীগকে কিভাবে আপনারা দেখবেন যে আজকে তার পরিণতি করেছে, এই পরিণতির রহস্য বা উৎস আমরা খুঁজব। আমরা দেখব যে সেই মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ, সেই ক্ষমতাসীন মুসলিম লীগের নাজিমউদ্দিন সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। ৫২ ভাষা আন্দোলনে মাওলানা ভাসানী তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন। সর্বদলীয় ভাষা আন্দোলন কমিটির তিনি ছিলেন আহ্বায়ক এবং ১৯৫৪ সনে পাকিস্তানে প্রথম যে জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। মাওলানা ভাসানী, হোসেন শহীদ সওয়ার্দী এবং শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বাধীন যে যুক্ত ফ্রন্ট, সেই যুক্ত ফ্রন্টের হাতে পরাজিত হয়েছিল তৎকালীন মুসলিম লীগ এবং ক্ষমতায় আসীন হয়েছিল যুক্ত ফ্রন্ট সরকার। ১৯৫৬ সনে পাকিস্তান সরকার, কেন্দ্রীয় সরকার, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করে, সামরিক চুক্তি, সিয়াটো এবং সেন্টো চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি মাওলানা ভাসানী, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ গড়ে তুললেন। তিনি ১৯৫৭ সনে টাঙ্গাইলের কাকমারিতে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের তিনি কর্মী সম্মেলন ডাকলেন। একই সঙ্গে ডাকলেন তিনি পূর্ব পাকিস্তান শিল্প সাহিত্য সম্মেলন।
এবং সেই সম্মেলনে তিনি প্রস্তাব তুললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত সামরিক চুক্তি সেন্টো এবং সিয়াটো বাতিল করতে হবে। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, খন্দকার মুস্তাক আহমেদ এরা মাওলানা ভাসানীর বিরোধিতা করলেন এবং তার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মাওলানা ভাসানী উপলব্ধি করলেন যে তার এই প্রতিষ্ঠিত আওয়ামী লীগে সাম্রাজ্যবাদের দালালরা ঢুকেছে। তিনি আওয়ামী লীগ পরিত্যাগ করে তিনি গঠন করলেন ন্যাশনাল আওয়ামী পার্টি। এই সময়কালে পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, তারা মাওলানা ভাসানীর সাথে ছিলেন। যদিও এই দল ছিল গোপন, কিন্তু মাওলানা ভাসানী কমিউনিস্টদের এই যে শ্রমিক কৃষকের মুক্তির যে সংগ্রাম, সমাজতন্ত্রের যে সংগ্রাম, এই সংগ্রামের প্রতি তার সহানুভূতি ছিল। ফলে কমিউনিস্ট বিপ্লবীরা মাওলানা ভাসানীর ছায়াতলে তারা আশ্রয় নিলেন। এর ফলে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ একটা সাম্রাজ্যবাদ বিরোধী একটা সংগঠন হিসেবে, জাতীয় রাজনৈতিক সংগঠন হিসেবে পাকিস্তানের রাজনীতিতে আবির্ভূত হলো। যদিও এর ফলে কমিউনিস্ট আন্দোলনের এক ধরনের ক্ষতি, বড় ধরনের ক্ষতি এখানে সম্মুখীন হয়েছিল। কারণ কমিউনিস্টরা আলাদাভাবে কৃষকদের, শ্রমিকদেরকে সংগঠিত না করে তারা ন্যাপের মাধ্যমে মাওলানা ভাসানীর নেতৃত্বে এই কৃষক শ্রমিকদের সংগঠিত করেছিলেন। আপনারা জানেন যে কিভাবে মাওলানা ভাসানী সেই আইয়ুব খানের পাকিস্তানে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সামরিক চুক্তির বিরোধিতার কারণেই, আওয়ামী লীগের মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টির এই বিরোধিতার কারণেই পাকিস্তানের কেন্দ্রীয় সরকার মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাবে পড়ে বা নির্দেশে তারা সেই পূর্ব পাকিস্তানের সেই যে যুক্তফ্রন্ট প্রাদেশিক পরিষদের সেই হক ভাসানী যুক্তফ্রন্টকে চক্রান্ত করে তারা ক্ষমতাচ্যুত করলো এবং জাতীয় সেই প্রাদেশিক পরিষদে সেখানে মারামারি হলো, সংঘর্ষ হলো এবং তার উসিলায় পাকিস্তান গভর্নমেন্ট এখানে একটা সামরিক শাসন সেই 1958 সনের অক্টোবর মাসে সারা পাকিস্তানে সামরিক জান্তা সেখানে ক্ষমতা দখল করলো এবং আইয়ুব খানের ক্ষমতায় এসেই এখানে আইয়ুব খান সামরিক জান্তার সরকার এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে একটা কালো আইন জারি করলেন। 100 জন ব্যক্তিকে রাজনীতি করা নিষিদ্ধ করলেন। এর পরবর্তীকালে সামরিক শাসন বিরোধী সংগ্রাম ধীরে ধীরে সংগঠিত হচ্ছিল। 62 শিক্ষা আন্দোলন সামরিক জান্তা বিরোধী এক সংগ্রাম গড়ে তুলেছিল এবং 1969 সনে এসে শ্রমিক কৃষক জনগণের কে সাথে নিয়ে মাওলানা ভাসানী যে সামরিক জান্তা বিরোধী যে গণ আন্দোলন, গণসংগ্রাম, সেই ঢাকার বেবি ট্যাক্সি চালকদের এক আন্দোলন থেকে তিনি এমন এক আন্দোলন গড়ে তুললেন। এই ঢাকার যেটা এখন বাংলা একাডেমির বর্ধমান হাউস, এটা ছিল গভর্নরের হাউস, সেই গভর্নরের হাউস তিনি ঘেরাও করলেন। জনগণ সেই গভর্নরের হাউস আগুন দিয়ে দিল। সেই 69-এর গণ অভ্যুত্থানে ঢাকার বুড়িগঙ্গার মাঝি মাল্লারা তারা ঢাকায় চলে এলো, টঙ্গীর শ্রমিকরা চলে এলো, তেজগাঁও শ্রমিকরা চলে এলো, আদমজীর শ্রমিকরা চলে এলো। সারা পূর্ব পাকিস্তানের ঢাকা এই এক ব্যাপক গণ অভ্যুত্থান সেখানে সংগঠিত হলো এবং আইয়ুব খানকে পদত্যাগ করতে হলো। আইয়ুব খানের পদত্যাগের পরে এখানে সামরিক শাসক ইয়াহিয়া খান ক্ষমতা নিলেন। এই ইয়াহিয়া খানের সময় 1970 সনের 12ই নভেম্বর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এক ব্যাপক জলোচ্ছ্বাস হয়। প্রায় 5 লক্ষ মানুষ সেই জলোচ্ছ্বাসে মৃত্যুবরণ করে। সেই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সেই চীন দেশে সফরে গিয়েছিল। চীন থেকে ফেরার পথে সে ঢাকায় কিছু সময় ছিলেন, কয়েক ঘন্টা ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন অ্যাডমিরাল আহসান। অ্যাডমিরাল আহসান তাকে এই ভোলায় দক্ষিণাঞ্চলে যে জলোচ্ছ্বাসে লাখ লাখ মানুষ মারা গিয়েছে সেইখানে তাকে দেখতে যাওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই ফ্যাসিস্ট ইয়াহিয়া সেই কথা শুনেনি। মাওলানা ভাসানী ঢাকা থেকে সেই দক্ষিণাঞ্চলে চলে গেলেন, সেই ভোলার দুর্গম অঞ্চলে তিনি চলে গেলেন। সেই সময় বাংলার অন্যতম কবি শামসুর রহমান কবিতা লিখেছিলেন, আপনারা দেখবেন, সফেদ পাঞ্জাবি।
উনি ঢাকায় ফিরে এসে বললেন পল্টন ময়দানে মাওলানা ভাসানী সালাম আলাইকুম, ওরা দেখতে আসেনি। উনি বললেন যে আমার লাখ লাখ মানুষ পড়ে সেই জলোচ্ছ্বাসে পচে দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে, কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার দেখতে আসেনি। উনি বললেন সালাম আলাইকুম, উনি বিদায় জানালেন। আর কবি শামসুর রহমান লিখলেন মাওলানা ভাসানীর কথা তার কবিতায়, যে উনি যেন সেই মৃত মানুষদের তার সেই সাদা সফেদ পাঞ্জাবি দিয়ে তাদের আব্রুর জন্য ঢেকে দিচ্ছেন। এই ছিলেন সেই মাওলানা ভাসানী, যিনি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি জমিদারদের শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি ধর্ম নিয়ে রাজনীতির ব্যবহার করা তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। যে জন্য 69-70 সনে তৎকালীন জামাতে ইসলামী তারা কিন্তু মাওলানা ভাসানীর বিরুদ্ধে নানা বিষোদ্গার সে সময় করেছিল। মাওলানা সাহেব ছিলেন এমন একজন রাজনীতিবিদ যিনি সাধারণ মানুষের ভাষা তিনি বুঝতে পারতেন, তাদের শোষণ মুক্তির লড়াইকে তিনি ধারণ করতে পারতেন, এবং সেই জন্য 71 সনে তিনি বাড়িতে বসে থাকেননি। তিনি নৌকা নিয়ে দ্রুত তার লোকদের নিয়ে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, এবং পুরো সময়টা ভারত সরকার তাকে অন্তরীণ করে রেখেছিল। যদিও স্বাধীন বাংলা সরকার তারা যে উপদেষ্টা কমিটি গঠন করেছিল তার সভাপতি তারা করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন পূর্ব বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন সেই কাকবাড়ি সম্মেলনে তিনি প্রথম উত্থাপন করেছিলেন। তারপরে তিনি 70-এর এই জলোচ্ছ্বাসের শেষে তিনি ঢাকার জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তানের ধারণা তিনি সামনে এনেছিলেন, এবং 71-এর পাকিস্তান সেনাবাহিনীর সশস্ত্র সেই গণহত্যার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। যদিও তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হননি, কেননা তাকে ভারত সরকার অন্তরীণ করে রেখেছিল। বাংলাদেশ প্রতিষ্ঠার পর শেখ মুজিবুর রহমানের সেই যে দুঃশাসন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি সংগ্রাম করে তুলেছিলেন। সেই সময় এই যে নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনের বিরুদ্ধে মাওলানা ভাসানী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তিনি প্রতিরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, সেই সময় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেছিলেন নকশাল দেখা মাত্র গুলি করার কথা। তিনি পরিষ্কার বলেছিলেন যে নকশাল কারো গায়ে লেখা থাকে না। এই সাহস ছিল মাওলানা ভাসানীর। তিনি বামপন্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি সকল শোষণ নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি উচ্চারণ করেছিলেন যে দিল্লির পিন্ডির গোলামীর জিঞ্জির ভেঙেছে বলে দিল্লির দাসত্ব করার জন্য নয়। এইভাবে জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত সাহসী কণ্ঠে মাওলানা ভাসানী দাঁড়িয়েছিলেন। মাওলানা ভাসানী সেই গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, যে কথা আগেই আমি বলেছি। আজকে বাংলাদেশের মানুষ যখন মাওলানা ভাসানীকে আমরা মূল্যায়ন করি, আমরা যখন আমাদের অতীতের আন্দোলনের ঐতিহ্য থেকে শিক্ষা গ্রহণ করি, তখন আমরা বুঝি, আমরা পরিষ্কার উপলব্ধি করি আজকে শ্রমিক, কৃষক, সাধারণ জনগণের একটা গণতান্ত্রিক ঐক্য দরকার। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, সেই রাষ্ট্রের নির্মম হত্যা, ষড়যন্ত্রের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান এদেশের ছাত্র শ্রমিক জনতা জনগণের মধ্যে যে আবেগ তৈরি করেছিল, জনগণের মধ্যে যে চেতনা তৈরি করেছিল, যে প্রতিরোধের চিন্তা তৈরি করেছিল, সেই প্রতিরোধের চিন্তা সমগ্র দেশে গত 16 বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জনগণ সেখানে উদ্দীপ্ত হয়েছিলেন। 16 বছরের হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, হত্যা, গুম, নির্যাতনের বিরুদ্ধে, বর্বরোচিত ভাবে ছাত্র জনতাকে হত্যার বিরুদ্ধে সমগ্র জনগণ সেদিন রাজপথে নেমে এসেছিলেন এবং সংগঠিত করেছিলেন এক ব্যাপক সর্বাত্মক এক গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থানের মধ্যে
ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং এখনো ভারতে আশ্রয় নিয়ে সে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে। বাংলাদেশের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা লড়াই করছে। আমরা দেখেছি আজকে জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। আজকে জনগণ তার সে ব্যাপারে সচেতন রয়েছেন। জনগণের দিক দিয়ে আমরা একথা বলতেই পারি, আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আজকে 17ই নভেম্বর মৌলানা ভাসানীর এই 49তম মৃত্যুবার্ষিকীর আলোচনা ভারত সহ মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতির সাথে সম্পাদিত সকল অসম গোপন চুক্তি বাতিল করতে হবে। 2011 সালের 12ই জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা মনমোহন সিং এর সাথে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে যে চুক্তি করেছেন, সেই হাসিনা মনমোহন চুক্তি, এই চুক্তি বাতিল করতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলো যারা অভ্যুত্থানের সাথে জড়িত, সেই সব দলগুলোকে আমরা বলতে চাই যে আজকে ভারতের সাথে বাংলাদেশের যে অসম অধীনতামূলক চুক্তি রয়েছে, সেই চুক্তি বাতিল করতে হবে। সেই চুক্তি বাতিলের দাবি তুলুন। আমরা দেখতে পাচ্ছি এই চুক্তি বাতিলের ব্যাপারে আপনারা কোনো কথা বলছেন না। আমরা সরকারকে বলতে চাই, আজকে সাম্রাজ্যবাদী ভারতের আধিপত্য থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য থেকে, সৌদি আরবের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করার যে সংগ্রাম, এই সংগ্রামকে আমরা এগিয়ে নিতে চাই এবং সরকারের কাছে আমরা দাবি জানাই সকল অসম দাসত্বমূলক অধীনতামূলক চুক্তি এখানে বাতিল করতে হবে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা জানি এই সরকার অভ্যুত্থানের সমর্থনে গঠিত হলো। অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী কোন রাজনৈতিক দল সেভাবে ছিল না। অনেক সবাই আমরা অংশগ্রহণ করেছি। কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না যে সুনির্দিষ্টভাবে অভ্যুত্থানের পরে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে কি কি কাজ করবে। কৃষক কি তার জমি পাবে, শ্রমিক কি তার অধিকার পাবে, এই দাসত্বমূলক চুক্তিগুলোকে বাতিল হবে, এই লোকেরা, এই যে অলিগার্ক, তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত হবে। আমরা দেখেছি অভ্যুত্থানের পরে এই শেখ ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা এখান থেকে পালিয়ে গিয়েছে। তারা তাদের পালিয়ে যেতে সাহায্য করেছে, এই প্রশ্ন তুলতে হবে। তাদেরকে খুঁজে বের করতে হবে। খুনিদের দ্বারা প্রশ্রয় দেয়, খুনিদের যারা পালিয়ে যেতে সাহায্য করে, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। আজকে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে এসছে। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। গত 54 বছর ধরে এই দেশের মানুষ তারা দেখেছে পাকিস্তানি দুঃশাসন থেকে তারা মুক্তি পেলেও এই বাংলাদেশের বাঙালি শোষক লুটেরা শ্রেণীরা তাদেরকে শোষণ, শাসন, নির্যাতন করে এসেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে, ইসলাম রক্ষার নামে নানা সময় এই শাসক দলগুলো, বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, বিভিন্ন সংগঠন গত 54 বছরে রাজনৈতিক ক্ষমতা এসছে। কিন্তু বাংলাদেশের জনগণের, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কোনো মুক্তি হয় নাই। জনগণের যে মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, সেই স্বাধীনতা আসেনি। কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থান আমার দেশের জনগণকে আজকে সভা সমাবেশ সংগঠন করার এক স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা যদি আমাদের কায়েম করতে হয়, তাহলে আমাদের এই সংগ্রামকে আজকে বেগবান করতে হবে। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি প্রয়াত কমরেড বদরুদ্দিন ওমর বলেছেন যে আজকে আমাদেরকে সংগঠন করে তুলতে হবে। একমাত্র সংগঠন করে তুলে গ্রামের এবং শহরের গরিবদেরকে এই বড়লোক শ্রেণীর হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আসতে হবে। জনগণের হাতে এই ক্ষমতা কেড়ে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে আসুন আমরা এগিয়ে নিই। জাতীয় মুক্তি কাউন্সিলের আজকের এই আলোচনা সভা পরিচালনা করার জন্য আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় পরিষদের সদস্য মিতু সরকারকে দায়িত্ব দিচ্ছি।